শুকনো চোখে জমাট বাঁধা শুষ্কতা আর মনে জমে থাকা গভীর বেদনা নিয়ে দিন কাটছিল ৫০ বছর বয়সী বৃদ্ধ জগদীশ শর্মার। তার একমাত্র ছেলে রাজু শর্মা দেশের জন্য জীবন উৎসর্গ করে শহীদ হয়েছে। ৩ বছর আগে কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে যখন শত্রুরা হামলা করেছিল, তখন রাজু একাই বহু শত্রু সেনাকে খতম করেছিল, কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালের পথেই তার নিথর দেহে দুটি বুলেট বিঁধেছিল, যা কেড়ে নিয়েছিল তার প্রাণ। এক পতাকায় মোড়া ছেলের দেহ যখন গ্রামে এলো, পুরো গ্রাম সেদিন কেঁদেছিল। কিন্তু আজ ৩ বছর পর সেই পতাকা যার ঘরের উপরে আজও উড়ছে, সেই জগদীশ আজ দিশেহারা। কারণ তার ২ বিঘা জমি, যা তার একমাত্র সম্বল ছিল, তা কেড়ে নিয়েছে গ্রামের এক প্রভাবশালী নেতা রামপাল সিং। বাকি গল্প। রামপাল সিং পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, প্রভাবশালী, ধূর্ত এবং পুলিশ পর্যন্ত তার হাতের মুঠোয় ছিল। জগদীশের জমি রাস্তার একেবারে কাছে ছিল। শোনা গিয়েছিল সেখানে একটি পেট্রোল পাম্প খোলা হবে এবং তার মূল্য এখন লাখ লাখ টাকায় পৌঁছেছে। সেই লোভেই রামপাল জাল কাগজপত্র তৈরি করিয়েছিল। জগদীশ যখন এই খবর পেল, তার পায়ের তলার মাটি সরে গেল। প্রথমে সে পঞ্চায়েতে গেল। সেখানে একজন সাহেব তার কথা শুনলই না। বলল, তুমি যে কাগজ দেখাচ্ছ তা পুরনো, এখন রেজিস্টারে নতুন নাম রামপাল। জগদীশ কাঁপা গলায় বলল, কিন্তু স্যার, এটা তো জালিয়াতি। প্রশাসন দেখবে, আমরা কি করব, বলে সাহেব মুখ ফিরিয়ে নিল। জগদীশ জানত প্রশাসন নামে কিছু শুধু কাগজে আছে, গ্রামে তো প্রভাবশালীদেরই রাজত্ব চলে। সে সোজা খাগড়া থানায় গেল, যা ১২ কিলোমিটার দূরে ছিল। কিন্তু সেখানেও তাকে হতাশাই পেতে হলো। থানাদার মিশ্র এক মোটা মানুষ। যখন জগদীশ তার ছেলের শহীদ হওয়ার কথা বলল, তখন সে মাথা তুলে তাকালও না। দেখো, অনেকে এসে এমন গল্প নিয়ে আসে, এসব এখন চলে না, কাগজ আনো কোর্ট থেকে, তখন দেখব। কিন্তু থানাদার সাহেব, আমার কাছে আমার ছেলে শহীদ হওয়ার প্রমাণ আছে, আর ওই জমি তো আমাদের পৈতৃক। সময় নষ্ট করো না, বেরিয়ে যাও এখান থেকে, বলে সে দরজা বন্ধ করে দিল। জগদীশ থানার বাইরে বসে রইল। দুপুর হল, তারপর সন্ধে, রাত পর্যন্ত কেউ শুনল না। তখন সে হেঁটে বাড়ি ফিরে গেল। পরের দিন গ্রামে আরেকটি ধাক্কা লাগল। তার জমিতে জেসিবি চলতে শুরু করেছে। রামপালের লোকেরা সেখানে কাজ করছিল, মাটি সমতল করছিল। কেউ কিছু বলছিল না। জগদীশ শুধু তাকিয়ে রইল। বাড়ি ফিরতেই তার পুত্রবধূ কাঁদতে লাগল। নাতনি স্কুল থেকে ফিরে চুপচাপ ঘরের কোণে বসে গেল। সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, দাদু, বাবার জমিও বাঁচাতে পারলেন না? জগদীশ কিছু বলতে পারল না। তৃতীয় দিন সকালে কিছু অদ্ভুত ঘটল। একজন সেনা পোশাকে গ্রামে এলো। তার কাঁধে একটি পুরনো ব্যাগ ছিল, মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত আগুন। সে সোজা জগদীশের বাড়িতে পৌঁছাল। সে জগদীশকে জিজ্ঞেস করল, আপনি কি জগদীশজি? হ্যাঁ বাবা, তুমি? আমি সুনীল শর্মা। আপনার ছেলে রাজু আমার বাংকারমেট ছিল, আমরা পুলওয়ামা একসাথে ছিলাম। জগদীশের চোখ ভরে এলো। রাজুর নাম শুনলেই তার হৃদয় ধড়ফড় করে। বাবা, বসো। সুনীল রাজুর কিছু পুরনো ছবি ও চিঠি দিল। তারপর বলল, আমি তখন ছুটিতে চলে গিয়েছিলাম যখন আক্রমণ হয়। ফিরে এসে শুনলাম সে শহীদ হয়েছে। আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। এখন ছুটি নিয়ে আপনার গ্রামে এসেছি, শুধু আপনার সাথে দেখা করতে এবং যদি কোনো সাহায্য করতে পারি। জগদীশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর জমির কথা বলল। সুনীল শুনতে লাগল। ধীরে ধীরে তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, এই রামপালকে? গ্রামের গুন্ডা বাবা, কেউ তার বিরুদ্ধে কিছু বলে না, পুলিশও তার সাথে আছে। সুনীল রাগতভাবে জিজ্ঞেস করল, প্রশাসনের কি অবস্থা? প্রশাসন তো তারই অংশ বাবা। কিছুক্ষণ নীরবতা। তারপর সুনীল বলল, যে মাটির জন্য রক্ত ঝরিয়েছি, সেই মাটি এরা বিক্রি করছে। আমি বেঁচে আছি, আর আমার বন্ধুর সম্মান এটাবে লুট হবে না। জগদীশ তার দিকে তাকালো। তার ভেতর কিছু আবার জেগে উঠল। পরের দিন সুনীল জেলার এসপি অফিসার দিকে রওনা হলো। জগদীশের তখন বিশ্বাস ছিল না যে কিছু বদলাবে, কিন্তু তার ভরসা ছিল, যদি রাজুর বন্ধু তার মতোই হয়, তাহলে এবার হয়তো কিছু বদলাতে পারে। সুনীল শর্মা সকালে সাইকেল নিয়ে রওনা হলো জেলার এসপি অফিসের দিকে, যা প্রায় ২২ কিলোমিটার দূরে ছিল। তার পোশাকে ধুলো জমেছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল স্পষ্ট। তার ব্যাগে একটি পুরনো ছবি ছিল, রাজু শর্মার শহীদ হওয়ার ঠিক ২ দিন আগে, যেখানে তারা দুজন একসাথে ছিল। এসপি অফিসে পৌঁছাতেই তাকে গেটে আটকানো হলো এবং চৌকিদার জিজ্ঞেস করল, কেন এসেছ?
এসপি সাহেবের সাথে দেখা করতে। কি ব্যাপারে? শহীদ জওয়ান রাজু শর্মার কেসে। আমি তার সঙ্গী ছিলাম। সুনীল চুপচাপ ভিতরে গেল, একটি ছোট কক্ষে বসল। আধ ঘন্টা পর একজন দারোগা তাকে ভিতরে ডাকল। এসপি অফিসারের নাম ছিল সুশান্ত তিওয়ারি। ৩৮ বছর, তীক্ষ্ণ দৃষ্টি, কঠোর মুখ, কিন্তু ভেতরে কোথাও সংবেদনশীল। এসপি প্রথমবার মনোযোগ দিয়ে তার দিকে তাকালো। সুনীল মুখে ছবিটি এগিয়ে দিল। এটা আমরা দুজন পুলওয়ামা অপারেশনের আগে। সেদিন আমি ছুটিতে ছিলাম আর ও চলে গেল। ফিরে এসে দেখি তার দেহ এসেছে। এসপির মুখে হালকা একটা ভাব পরিবর্তন হলো। সে কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করল, বলুন, আপনি কে? সুনীল শর্মা, ভারতীয় সেনাবাহিনীতে আছি, ছুটিতে এসেছি। আমি শহীদ সিপাহী রাজু শর্মার সঙ্গী ছিলাম। তার জমিতে এখন একজন প্রভাবশালী নেতা দখল করে রেখেছে। স্থানীয় থানায় কোনো শুনানি হচ্ছে না। আপনার কাছে লিখিত অভিযোগ আছে? হ্যাঁ স্যার। সুনীল হাতে লেখা একটি রিপোর্ট বের করল। এসপি ধীরে ধীরে সব পড়ল, তারপর চেয়ার পেছনে হেলিয়ে দিল। রামপাল, এই নামটা চেনা। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, অনেক মামলায় অভিযুক্ত, কিন্তু প্রতিবারই ছাড়া পেয়ে গেছে। থানায় তার ধর আছে। এবার তাকে ছাড়া পাওয়া উচিত নয় স্যার। সুনীলের কণ্ঠ কঠোর হয়ে গেল। ঠিক আছে, আমি নিজে তদন্ত করব। সুনীল উঠে দাঁড়ালো। আমি ততক্ষণ গ্রামে ফিরব না যতক্ষণ আপনি নিজে কিছু না করেন। এসপি মাথা নাড়ল। যে যুবক দেশের জন্য যুদ্ধের ময়দানে লড়তে পারে, আমি কি এখানে লড়তে পারবো না? পরের দিনই এসপি সুশান্ত তিওয়ারি পুরো ফাইল কালেক্ট করলেন। তিনি দেখলেন জমির আসল কাগজ জগদীশের নামে ছিল, কিন্তু পরে দলিলে জালিয়াতি হয়েছে। হালকা লেকপাল, পটোয়ারি এবং থানার কিছু লোক মিলে জমি রামপালের নামে করে দিয়েছে। এখন এসপি সিদ্ধান্ত নিলেন ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আইসিএম অফিসের সাথে যোগাযোগ করে রাজস্ব দলিলের পুনঃতদন্ত শুরু করলেন। তহসিলের বাবুদের মধ্যে হট্টগোল শুরু হলো। রামপালের কানেও খবর পৌঁছে গেল। গ্রামে তার মুখ লাল হয়ে গেল। এই সেনা কে? কোথা থেকে এলো? আর এসপি পর্যন্ত কিভাবে পৌঁছালো? তার লোক বলল, শুনেছি রাজুর বন্ধু। এখন এসপি নিজে তদন্ত করতে চলেছেন। রামপাল সিগারেটের ধোঁয়া টেনে বলল, দেখছি আমি ওই সেনার ওই বুড়োকে। সেই রাতেই জগদীশের বাড়ির বাইরে দুজন মুখোশধারী বাইকে এলো। তারা দেওয়ালে পাথর ছুঁড়ল আর হুমকি দিল, যা করার করে নাও, পরের বার বাড়ি পুড়িয়ে দেব। জগদীশ ভয় পেয়ে গেল। পুত্রবধূ ও নাতনি ভয়ে কাঁদতে লাগল। কিন্তু সেই রাতে সুনীল কিছু বলল না, শুধু রাগে বসে রইল। সকাল হতেই সে থানায় পৌঁছে সরাসরি অভিযোগ দায়ের করল, কিন্তু থানাদার হালকা ফুলকা কথা লিখে ফাইল বন্ধ করে দিল। এদিকে এসপি সুশান্ত তিওয়ারি পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। তৃতীয় দিন তিনি নিজে সরকারি গাড়িতে গ্রামে পৌঁছালেন। সঙ্গে ফোর্স ছিল, একজন রাজস্ব অফিসার এবং ফটোগ্রাফারও ছিল। গ্রামে খবর ছড়িয়ে গেল এসপি সাহেব নিজে এসেছেন। লোক জড়ো হলো। জগদীশের বাড়ির কাছে ভিড় জমে গেল। এসপি সুশান্ত নেমে প্রথমে জগদীশের সাথে দেখা করলেন। আপনি চিন্তা করবেন না, এখন কেউ জমি ছিনিয়ে নিতে পারবে না। রামপাল খবর পেয়ে দৌড়ে এলো। সাহেব, এরা মিথ্যা বলছে, কাগজ আমার কাছে আছে। এসপি কঠোর স্বরে বলবেন, কাগজ দেখান। রামপাল দলিল বের করল। এসপি তৎক্ষণাৎ তার তদন্ত অফিসারের হাতে দিলেন। তদন্তে পরিষ্কার হল দলিল জাল, এমনকি পুরনো জেলা শাসকের সিলও নকল করা হয়েছিল। এসপি সেখানেই আদেশ দিলেন, রামপালের বিরুদ্ধে জালিয়াতি, জমি দখল এবং সরকারি দলিলে হস্তক্ষেপের ধারায় মামলা চলবে। রামপালের চোখ ছানা বড়া হয়ে গেল। সাহেব, ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। এখন আদালত ক্ষমা করবে, আমি নয়। পুলিশ তাকে পক্ষত্ব গ্রেপ্তার করল। গ্রামে চারিদিকে শান্তি ছড়িয়ে গেল। কিন্তু এই শান্তিতে একটা সত্যিকারের লড়াইয়ের জয়ের প্রতিধ্বনি ছিল। সুনীল আর জগদীশ জমি ছুল, যেন রাজুর আত্মা সেখানে আবার হাসল। রামপালের গ্রেপ্তারি পুরো জেলায় সাড়া ফেলে দিয়েছিল। যে লোক বছরের পর বছর গ্রাম ও তহসিলের রাজত্ব করে এসেছে, সে এখন জেলের পিছনে। গ্রামে লুকানো হাসি ছিল, মানুষের মুখে স্বস্তি। প্রভাবশালীদের শিকড় এত গভীর ছিল যে রামপাল একা ছিল না। এই খেলায় এসপি সুশান্ত তিওয়ারির পূর্ণ বিশ্বাস ছিল যে এই মামলা এখানেই শেষ হবে না। তিনি এসডিএমের সাথে নিয়ে তহসিলে একটি গোপন তদন্ত বসালেন। লেকপাল, পটোয়ালি এবং রেজিস্টারের পুরনো রেকর্ড বের করা হলো। তাতে প্রকাশ পেল গত ৩ বছরে ১৯টি এমন মামলা নথিভুক্ত হয়েছে যেখানে জমির আসল মালিক বদলে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে ১৪টি মামলায় একই স্বাক্ষর বারবার পাওয়া গেছে। তৎকালীন তহসিলদারের তদন্তের গভীরে যেতে যেতে এসপি সুশান্ত জানতে পারলেন সেই তহসিলদারকে গত বছরই বদলি করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। তাকে অন্য জেলায় পোস্টিং দেওয়া হয়েছিল
এবং সেখানেও সেই একই কার্যকলাপ চলছিল। এখন সুশান্ত সিদ্ধান্ত নিলেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। তিনি জেলা কালেক্টরের সাথে দেখা করে পুরো রিপোর্ট পেশ করলেন। মামলাটি রাজ্য স্তরে পাঠানো হলো এবং শীঘ্রই শাসন থেকে আদেশ এলো তৎক্ষণাৎ গ্রেপ্তার। এদিকে জগদীশের বাড়ি তখনও ভয়ে কাঁপছিল। যদিও রামপাল গ্রেপ্তার হয়েছে, তার শিকড় তখনও গ্রামের কিছু প্রভাবশালীদের মধ্যে ছড়িয়েছিল। জগদীশের পুত্রবধূ প্রায়ই দরজা ছিটকিনি পরীক্ষা করত, নাতনিকে নিয়ে ভেতরেই থাকত। কিন্তু একদিন সকালে উঠে তারা দেখল গ্রামের বাইরে লাগানো ব্যানারে লেখা, শহীদ রাজু শর্মা অমর থাকুন, তার জমি এখন কারো নয়, পুরো গ্রামের সম্মান। জগদীশের চোখ ভরে এলো। কিছু যুবক এসে বলল, বাবা, এখন আর ভয় পাওয়ার দরকার নেই, আমরা সবাই আপনার সাথে আছি। সেই সন্ধ্যায় এসপি সুশান্ত আবার গ্রামে এলেন। তিনি জগদীশের বাড়িতে গিয়ে জমির আসল কাগজ হাতে দিলেন। এখন এই জমি আপনার নামে, আইনি এবং স্থায়ীভাবে। এই ফাইল এখন জেলার প্রেরণা ফাইলের মধ্যে রাখা হবে, যাতে কোনো দ্বিতীয় রামপাল আর কোনো জগদীশের জমি ছিনিয়ে নিতে না পারে। জগদীশ কিছু বলতে পারল না, শুধু কাঁপা হাতে কাগজ ধরল আর দেওয়ালে ঝোলানো রাজুর ছবির দিকে তাকালো। সুনীল পিছন থেকে এসে হাত ধরল আর বলল, তার ত্যাগ বৃথা যায়নি। 3 সপ্তাহ পর জেলা কালেক্টরেটে একটি ছোট সম্মান সমারোহের আয়োজন করা হলো। প্রশাসন এসপি সুশান্ত তিওয়ারিকে জনহিত সেবা সম্মান দিল। মঞ্চে সেই ছবিটিও ছিল, যেখানে রাজু আর সুনীল দুজন সৈনিকের পোশাকে দাঁড়িয়েছিল। কালেক্টর মঞ্চ থেকে বললেন, আমরা কাগজে জমি হারিয়েছিলাম, কিন্তু শহীদের ত্যাগ আমাদের সেই জমি ফিরিয়ে দিয়েছে। প্রশাসন এখন চুপ থাকবে না, এটা প্রতিশ্রুতি। পুরো হল তালিতে গমগম করে উঠল। জগদীশ নিচে বসেছিলেন, তার চোখে রাজু দেখা যাচ্ছিল। সুনীল সেখানেই শান্ত দাঁড়িয়েছিল। বন্ধুরা, যদি আপনারও মনে হয় শহীদদের ত্যাগের সম্মান করা উচিত, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।